হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি রিলি। প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আমি সহযোগী স্টুডেন্ট এবং আমি নিজেও এখন সহযোগে মেন্টর হিসেবে কাজ করি, অর্থাৎ মেডিটেশন প্র্যাকটিস করাই আমার স্টুডেন্টদেরকে। তো আমার চোখে সহযোগকে আমি কিভাবে আহ, বুঝতে পেরেছি, মানে আমি সহযোগকে কিভাবে আমার প্রতিদিনের লাইফে এক্সপিরিয়েন্স করে চলছি সেই ব্যাপারে একটু বলার চেষ্টা করব নিজের মতো করে। আসলে সহযোগ এই এই শব্দটা প্রথম নির্মলা মাতাজি নিয়ে আসেন। তো আমি যদিও নির্মলা মাতাজিকে ফলো করিনি, তবে হ্যাঁ, সহযোগের ক্ষেত্রে যে জিনিসটা ফলো করা হয় সেটা হচ্ছে কুণ্ডলিনী অ্যাক্টিভেশন। মানে কুণ্ডলিনীকে, মানে আমাদের ভেতরে যে ঘুমন্ত শক্তি থাকে, যে ঊর্জা থাকে, সহযোগের মাধ্যমে আমরা সেই ঘুমন্ত যে ঊর্জা, যে আমাদের কুণ্ডলিনী শক্তি, তাকে আমরা অ্যাক্টিভ করার চেষ্টা করি। ঠিক আছে? তো আস্তে আস্তে আমি এই অনেক রকমের কথাই শেয়ার করব, অনেকে মিথ ভাঙবো। কারণ কুণ্ডলিনীর ব্যাপারে কিন্তু অনেক রকমের ভ্রান্ত ধারণাও রয়েছে। আসলে কুণ্ডলিনী একটা সায়েন্স, সায়েন্স ছাড়া কিচ্ছু নয়, বিজ্ঞান ছাড়া কিচ্ছু নয় কুণ্ডলিনী। তো এই ব্যাপারে পরের কোনো একটি ভিডিওতে আলোচনা করব। তো আজকের টপিকটা হচ্ছে সহযোগ। তো নির্মলা মাতাজি যে সহযোগের কথা বলেছেন বা ওনার প্র্যাকটিস, মানে যেভাবে উনি প্র্যাকটিস মোডটা দেখিয়েছেন, তো আমি সেটা ফলো করিনি। তবে হ্যাঁ, কিছুটা মিল রয়েছে, কারণ ওখানেও কুণ্ডলিনী সাধনা করা হয়, আর আমি যেই প্রসেসে ফলো করি সেখানেও কুণ্ডলিনী সাধনাই করা হয়। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা, কারণ আমি আমার টিচারের কাছ থেকে যেইভাবে সহযোগের ব্যাপারে আইডিয়া পেয়েছি, যেইভাবে কুণ্ডলিনীকে তার জ্ঞানের মাধ্যমে, তার উইজডমের মাধ্যমে আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করে চলছি, এবং আমি যা যা উপলব্ধি করেছি সেটাই খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করব। তো সহযোগ এই কথাটাকে যদি ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে? খুব সহজ পদ্ধতিতে মেডিটেশন করার যে প্রসেস, সেটাকে সহযোগ বলে। কারণ সহজ কথার মানে হচ্ছে কি, সহজ বাংলাতে সহজ, হিন্দিতে সহজ, মানে সিম্পল। আর যোগ, যোগ মানে যোগ থেকে যোগা, অর্থাৎ যোগাকে আমরা কি বোঝাই, মানে শরীর চর্চা করা, তাই তো? মানে আমরা যোগা প্র্যাকটিস বা যোগ সাধনা, মানে আমরা শরীর চর্চাকেই বোঝাই। কিন্তু যোগ কথার অ্যাকচুয়াল মানে কিন্তু হ্যাঁ, অবশ্যই চর্চা। যদি আমরা একটু প্রাচীন ভাষার দিক থেকে এই যোগ শব্দটাকে বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। যেমন পালি ভাষায়, মানে পালি হচ্ছে আমাদের প্রাচীন মধ্য ভারতীয় একটা ভাষা। তো এই ভাষাতে কিন্তু অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মগ্রন্থ রচিত হয়েছিল, ত্রিপিটক বা বৌদ্ধ ধর্মের অন্তর্গত থেরবাদী যে তত্ত্ব, সেটা পালি ভাষার মাধ্যমেই কিন্তু বর্ণনা করা হয়েছিল। সেটা আলাদা ব্যাপার, সেটা পরে আলোচনা করব কখনো। তো এই পালি ভাষাতে যোগের যে বর্ণনা পাওয়া যায়, তো সেখানে যোগ মানে যেটা আমরা বুঝেছি সেটা হচ্ছে সংযোগ, মিলন, চেষ্টা, অনুশীলন, আহ আধ্যাত্মিক অনুশীলন, এই সমস্ত কথাগুলোকে বোঝানো হয়েছে। এবার আসি সংস্কৃতের ব্যাপারে। তো সংস্কৃত তুলনামূলক একটু কঠিন পালির তুলনায়, কারণ পালি কিন্তু অ্যাকচুয়ালি খুব ন্যাচারাল ওয়েতে মানুষ বলতে শুরু করেছিল, মানে প্রাকৃতিক ভাষার একটা, মানে প্রাকৃতিক ভাষার একটা রূপ কিন্তু পালি ভাষা। ঠিক আছে, সেই তুলনায় সংস্কৃত কিন্তু অনেকটাই কঠিন। তো এই সংস্কৃত, আহ সংস্কৃতের মধ্যে যোগ বলতে যেটা বোঝানো হয়েছিল, সেটা হলো যে আহ, শরীর, মন আর হচ্ছে আত্মার মধ্যে যে মিলন, যে সংযোগ, তাকেই যোগ বলা হয়। হ্যাঁ, কথাটা অবশ্যই একদম খাঁটি কথা। কিন্তু এখানে আত্মার কনসেপ্ট বলতে আমি যেটা বুঝেছি আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে, সেটা হলো আমার আমার মধ্যে যে পিওর যে চেতনা শক্তি রয়েছে, আমি তাকেই আত্মা বলে জেনেছি।
ঠিক আছে, মানে আত্মা বলতে যেটা বোঝায় যে অন্য কোনো এন্টিটি, মানে আফটার ডেথ আমাদের শরীর মানে আত্মা হয়ে যায়, মানে এই কনসেপ্টটার ব্যাপারে আমি, মানে এই ব্যাপারে আমি খুব একটা সহমত নই, কারণ এখনো ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করিনি, কারণ আমার মৃত্যু হয়নি। তো এখানে আমি যোগ কথাটাকে যদি আমি বর্ণনা করি, তাহলে বলবো যে শরীর, মন আর চেতনা, এই তিনটে ঊর্জার যে আহ সংযুক্তি, সেটাকেই আমরা যোগ বলবো। অর্থাৎ যোগ মানে কি, যদি খুব সহজভাবে বলি, যোগকে যোগ বলা যেতে পারে, অর্থাৎ কোনো কিছু অ্যাড করা, যোগ করা। তাহলে এই সহযোগকে আরেকটু সরলভাবে বোঝার চেষ্টা করি। অর্থাৎ সহযোগ এমন একটি যোগ প্রক্রিয়া বা এমন একটি পদ্ধতি যা খুব সহজভাবে আমাদের ডেইলি লাইফের সাথে অ্যাডজাস্ট করে প্র্যাকটিস করা যায়। যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝেছি। আমার এই সহযোগে প্রবেশ করার আগে এই সাধনা বা মেডিটেশন যে কনসেপ্টটা নিয়ে একটা ভ্রান্ত ধারণা ছিল। ভ্রান্ত ধারণাটা কি, মানে ভুল ধারণাটা কি ছিল, যেমন আমি ভাবতাম যে যদি আমি রেগুলার মেডিটেশন প্র্যাকটিস করি, কোনো প্রসেসকে ফলো করি, তাহলে তো সেখানে অনেক শক্ত শক্ত নিয়ম পালন করতে হবে, অনেক রুলস রেগুলেশন আমাকে মেনটেন করতে হবে, অনেক রকমের খাওয়া দাওয়াকে লাইফ থেকে বাদ দিতে হবে, আমাকে খুব সকালে উঠে আমাকে ধ্যান করতে হবে, হয়তো ধ্যান করার জন্য পার্টিকুলার কোনো একটা টাইমকে চুজ করতে হবে। যেরকম মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটা আমরা দেখি যে এটা বলা হয় যে ব্রহ্ম মুহূর্ত ইজ ওয়ান অফ দ্য বেস্ট, যেখানে ধ্যান চর্চা করা হয়, যেখানে সাধনা করা হয়। তো যখন আমি সহযোগের প্রসেসে আস্তে আস্তে প্রবেশ করলাম এবং বোঝার চেষ্টা করলাম, দেখলাম যে সহযোগের ক্ষেত্রে ওরকম কোনো নিয়ম নেই। হ্যাঁ, বেসিক কিছু রুলস আমরা ফলো করি, বেসিক কিছু নিয়ম আমাকে এই সহযোগকে মেনটেন করতে গেলে সেটা ফলো করতে হবে, কিন্তু সেটা খুবই সিম্পল। তার জন্য ব্যক্তিগত লাইফ, অর্থাৎ তার জন্য দৈনিক যে জীবনযাত্রা, মানে সকালে ঘুম থেকে উঠে আমাদের রাত্রে শোয়া পর্যন্ত যা যা কাজকর্ম থাকে, সেটা কিন্তু কোনোভাবেই ডিস্টার্ব হয় না। মানে এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে ওই এই যে সাধনার ব্যাপারটাকে, মানে আমাকে ধ্যান করতে হবে, আমাকে মেডিটেশন করতে হবে, এটাকে স্পেশাল ভাবে আমাকে দেখতে হবে। মানে চর্চা করতে করতে এমন একটা জায়গায় এখন পৌঁছে গেছি, যেরকম সকালবেলা উঠে আমরা ব্রাশ করি, ঠিক আছে, চান করি, ব্রেকফাস্ট করি, খাবার তৈরি করি, ঠিক সেরকমই একটা অভ্যাসে চেঞ্জ হয়ে যায়। তো আমি দেখলাম যে খুব সিম্পল ওয়েতে আমরা সহযোগকে আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি। এবং কারণ এই সহযোগের মাধ্যমে যেটা আমি এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স করে চলছি, মানে আমার ডেইলি লাইফ তো ব্যালেন্স হয়েইছে। মানে আমার ডেইলি লাইফে, মানে সাধারণত কি হতো, আমরা সারাদিনের কাজকর্ম করতে গিয়ে নানান রকমের ওভার থিঙ্কিং করি, মানে যে ভালো চিন্তাগুলো করলে আমার ভালো হবে, তো সেখানে একটা চিন্তা তো আমরা করি না, তার সঙ্গে 10টা চিন্তা করে আমাদের অ্যাকচুয়াল যে সলিউশনটা পেলে আমাদের যে কোনো প্রবলেম সলভ হবে, সেটার থেকে আমরা কিন্তু কোথাও না কোথাও দূরে থাকি। এর কারণ কি, মনোযোগের অভাব। অর্থাৎ এই যে যোগ কথাটা বললাম, এই যোগ কথাটার আর একটা মানে কিন্তু মনোসংযোগ। অর্থাৎ মনের সাথে দেহের এবং আমাদের ভেতরে যে সেন্স আছে, যে পিওর এনার্জি আছে, সেই এনার্জি, সেটাকে আমরা চেতনা বলি। তো সেই চেতনা শরীর এবং মনের মধ্যে যে একটা সংযোগ স্থাপন করার ফলে যে একটা মনোসংযোগ, যে মনোযোগটা তৈরি হয়, সেটা কিন্তু একমাত্র রেগুলার মেডিটেশন প্র্যাকটিস না করলে কখনোই হবে না। মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে সহযোগ একটা, বলতে পারি একটা ট্যাগ হিসেবে ইউজ করা হয়, মানে একটা নাম জাস্ট দেওয়া হয়েছে যে হ্যাঁ আমি ফলো করি, কিন্তু অ্যাকচুয়ালি যে ব্যাপারটা এখানে ফলো করা হয় সেটা হচ্ছে একটা সিম্পল ওয়েতে মেডিটেশন করা।
ওকে, তো এটাই আমি বলতে চাইছিলাম যে সহযোগকে আমার লাইফে আমি যখন এক্সপিরিয়েন্স করতে স্টার্ট করলাম, প্রথমে আমার অনেক প্রবলেম হতো, মন চাইতো না বসতে, খুব কষ্ট হতো, বা আমার মন উঠে যেত, চোখ বন্ধ করতে প্রবলেম হতো। কিন্তু ধীরে 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 যখন লাইফ থেকে অনেক ট্রিগার পেতে স্টার্ট করলাম, ইমোশনাল ট্রিগার, ফিজিক্যাল ট্রিগার, বিভিন্ন রকমের পেইন আমাকে তছনছ করে দিল, তখন দেখলাম যে এই সহযোগ ছাড়া আমার আর কোনো রাস্তাই নেই। তো এটা এমন একটা প্রসেস, মানে কি বলবো, মেডিটেশন এমন একটা প্রসেস যেখানে তুমি নিজের ভেতরের ডার্ক সাইড গুলোকে চিনতে পারবে। ডার্ক সাইড বলতে আমরা কিন্তু সবসময় অন্য, মানে অপর লোককে দোষারোপ করতে ভালোবাসি, রাইট? মানে আমরা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের কোনো দোষকে দেখতে পাই না। আশা করছি সহযোগের ব্যাপারটা একটু হলেও ক্লিয়ার হয়েছে। তো এবার যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো মাইন্ড, বডি অর্থাৎ দেহ, আর হচ্ছে চেতনা। তো এই তিনটে শব্দ কে এবার বুঝতে হবে। তো দেখো, আমাদের যে দেহ, যদি আমরা অন্যভাবে একটু স্টাডি করি তাহলে দেখব যে আমরা কিন্তু প্রত্যেকে এক একটা শক্তির মতো। উই অল আর এনার্জিস। কিভাবে বুঝবো? যেমন ধরো, তুমি যদি ভেজা হাতে কখন সুইচ অন করার চেষ্টা করো, অনেক সময় কি হয়, শক লেগে যায়, তাই তো? তো এর থেকে কি প্রমাণিত হয় যে আমাদের বডির ভেতর দিয়ে কারেন্ট পাস হয়। এর অর্থ কি? আমাদের বডি কিন্তু একটা ইলেকট্রনিক ডিভাইসের মতো কাজ করে, ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসের মতো কাজ করে। তো আমাদের দেহের মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রন পাস হয়। তো এই এই ব্যাপারটাকে যদি সামনে রেখে যদি আমি বুঝি, তাহলে পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের বডি কিন্তু একটা এনার্জি সিস্টেম, এবং আমাদের বডির ভেতরে যতগুলো অর্গানস রয়েছে, হার্ট থেকে শুরু করে লিভার, স্টমাক, ইন্টেস্টাইন, যত অর্গানস রয়েছে, যে অর্গান সিস্টেমসগুলো রয়েছে, সবই হচ্ছে আমাদের এই বডি নামক ডিভাইসের অন্তর্গত এক একটা পার্টস। ওকে, সো এখানে আমরা বলতে পারি যে আমরা প্রত্যেকটা লিভিং বিংস কিন্তু এক একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসের মতো। সেটা একটা মানুষ হতে পারে, সেটা একটা গাছ হতে পারে, সেটা একটা ছোট্ট প্রাণী হতে পারে, ব্যাকটেরিয়াও হতে পারে। ঠিক আছে, কারণ আমাদের আর্থ একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসের মতো কাজ করে। আচ্ছা, এবার মাইন্ড কাকে বলবো? মাইন্ড বলতে আমরা কি বুঝি? মাইন্ড বলতে যেটা বুঝি, মাইন্ডও কিন্তু একটা এনার্জির মতোই কাজ করে সারাক্ষণ। কিন্তু সেই মাইন্ডকে কি কখনো আমরা চোখে দেখেছি? মানে আমাদের যদি কখনো মনে হয় যে মনটা কোথায় থাকে, অনেক সময় একটা প্রশ্ন করে না, ছোটবেলায় মা বলতো না, বা আমাদেরকে দেখবে অনেক সময় এই প্রশ্নটা করা হয় যে কি রে, তোর মন কোথায় থাকে? মনটা কোথায় তোর? পড়ার সময় তোর মন লাগে না? এই যে ছোট ছোট ব্যাপারগুলো আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি। তো অনেক সময় দেখবে আমাদের হয়তো এটা মনে হয় যে আমাদের মন হার্টের মধ্যে থাকে। এটা একদম ভুল ধারণা। আমাদের মন হচ্ছে একটা এনার্জির মতো আমাদের এই চারপাশে এভাবে ঘুরতে থাকে, যেটা আমি বুঝেছি। ঠিক আছে, ঠিক আছে। আর এই মন অ্যাকচুয়ালি কি করে, আমাদের ইমোশনাল বডির একটা ডিভাইস আমি বলবো। ইমোশনাল বডি মানে মনের কাজ হচ্ছে আমাদের মধ্যে ইমোশন ক্রিয়েট করা। সেটা যে কোনো টাইপের ইমোশন হতে পারে, সেটা নেগেটিভ ইমোশন হতে পারে, সেটা পজিটিভ ইমোশন হতে পারে, কিন্তু মনের কাজই হচ্ছে আমাদের ইমোশন ক্রিয়েট করা। তো মন হচ্ছে এমন একটা এনার্জি যা আমাদের চারপাশে ভাবে ঘুরে বেড়ায়। ঠিক আছে, একটা এনার্জি, ইনভিজিবল একটা এনার্জি। ওকে, এই জন্যই কিন্তু যখন আমরা ধরো কোনো একটা কাজ করি, যেমন তুমি রান্না যদি করো, দেখবে সেই রান্না করার সময় কিন্তু শুধু এই রান্নাটাই করো না, তোমার কি থাকে, তোমার নানান রকম টেনশন থাকে, নানান রকম চিন্তা করতে থাকে।
ঠিক আছে? এরকম হয়, ধরো তুমি রান্না করতে গিয়ে হয়তো লবণটা একটু বেশি দিয়ে ফেলে, সেটা কিন্তু আহ অন্য মনস্কতার জন্যই হয়, মানে ঠিকঠাক মনোযোগ না থাকার জন্যই কিন্তু এই জিনিসটা হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় কড়াতে তেল দিয়েছো, তেলটা হয়তো বেশি পুড়ে গেল, সেটা অমনোযোগী হওয়ার জন্যই কিন্তু হয়। কারণ আমাদের মন আমাদেরকে ভীষণভাবে নানান রকম চিন্তা সে দিতে থাকে। মানে আমরা আমাদের সকাল থেকে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত আমরা আমাদের পরিবেশে ঘটে থাকা যা যা ঘটনা, সেগুলো তো রয়েইছে, সেগুলো তো আমাদের মন অ্যাবজর্ব করে। তেমনি আমাদের ভেতরেও অনেক রকমের প্যাটার্নস থাকে, আমাদের ভেতরে অনেক রকমের চিন্তা থাকে, সেগুলোও তখন আস্তে আস্তে সারাদিন ধরে আমাদের মাথায় চলতে থাকে। তো এই সমস্ত জিনিস যখন অতিরিক্ত হয়ে যায়, মানে যখন অতিরিক্ত চিন্তা দিতে শুরু করে, তখন যে প্যাটার্নটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে ওভার থিঙ্কিং প্যাটার্ন। আর এই ওভার থিঙ্কিং বেশি হলে যে প্রবলেমগুলো হবে, যেমন অ্যাংজাইটি হয়, রাতে ঘুমের সমস্যা হয়, কোনো ব্যাপারে ভয় ক্রিয়েট হয়, অতীতের কোনো ঘটনা হঠাৎ মনে পড়ে গিয়ে মনটাকে খারাপ করে দেয়, বা ফিউচারের কোনো প্ল্যান যদি সাকসেসফুল হতে আমরা না দেখি, ধরো তুমি ফিউচারে কোনো ব্যাপারে কিছু ভেবে রেখেছো, সেটা হয়তো দেখছো যে কোনোভাবে সাকসেসফুল হওয়ার চান্স নেই, তখন সেইটা নিয়ে একটা ফিয়ার আমাদের মধ্যে ক্রিয়েট হয়, তো সেটা কিন্তু মন করে। ঠিক আছে, সাধনা করলে কি হবে, মেডিটেশন প্র্যাকটিস করলে কি হবে, আস্তে আস্তে এই যে মনের মধ্যে এই যে চিন্তা নামক যে আবর্জনাগুলো জমতে শুরু করে না একসাথে, সেগুলো আস্তে আস্তে রিলিজ হতে স্টার্ট করবে। ঠিক আছে, আর মন যত শান্ত হবে, মন যত সুস্থ হবে, তত কিন্তু আমাদের বডি হেলদি হবে। কারণ আমরা যেইভাবে টেনশন করব, যেইভাবে আমরা চিন্তা করব, সেইভাবেই আমাদের বডিতেও কিন্তু এনার্জি ট্রান্সফার হয়। যখন মন খুব অসুস্থ থাকে, দেখবে অনেক সময় রাতে ঘুম হয় না, মেজাজ খুব খিটখিটে হয়ে যায়। তো রাতে তোমার ঘুমের যদি প্রবলেম হয়, আমাদের বডির তো একটা রেস্ট দরকার, তাই না? তো রাতের ঘুমের ওপর কিন্তু আমাদের সারাদিনের যে হেলথ এর অনেক কিছু ডিপেন্ড করে। তো আমাদের রাতের ঘুম যদি ডিস্টার্ব হয়ে যায়, তখন কিন্তু সকালবেলা উঠে দেখবে শরীর একদম ভালো লাগে না, শরীর দুর্বল লাগে, মেজাজ খিটখিটে হয়ে যায়। বুঝতেই পারছো যে মনটাকে হেলদি রাখা কতটা জরুরি। আর মন হেলদি থাকলেই কিন্তু শরীরও কিন্তু আস্তে আস্তে হেলদি হতে স্টার্ট করে। তাহলে বোঝা গেল যে মন মানে মাইন্ড এনার্জি আর আমাদের বডি এনার্জি কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। মাইন্ড বডি এই দুটো নিয়ে তো আমরা বুঝলাম। তো এবার যেই থার্ড পয়েন্টটা বাকি থাকলো সেটা হচ্ছে চেতনা, অর্থাৎ কনসিয়াসনেস। তো এই কনসিয়াসনেস অ্যাকচুয়ালি কি, এর রোল কি আমাদের লাইফে, আর এ কিভাবে আমাদের এনার্জি সেন্টারের মধ্যে অ্যাক্টিভ হয়, আর এই অ্যাক্টিভ হওয়ার রিজনটা কি, এবং একে কেন দরকার আমাদের লাইফে কনসিয়াসনেস। এই কনসিয়াসনেস কথাটা আজকাল খুব প্রচলিত। তো এর প্রয়োজন কি, মানে মানুষকে কেন কনসিয়াস হতে হবে? তো এই কনসিয়াসনেস, এই কনসেপ্টটা না খুব ভাস্ট, মানে অনেকটা টাইম লেগে যাবে। এটা বুঝতে গেলে তোমাকে আহ, অনেক গভীরভাবে বুঝতে হবে। তো আজকে এই পর্যন্তই রইলো। মাইন্ড বডির ব্যাপারে আশা করি একটু হলেও ধারণা ক্লিয়ার হয়েছে যে মাইন্ড বডি কিভাবে একে অপরের সাথে কানেক্টেড। তো নেক্সট দিন আমি কনসিয়াসনেস মানে চেতনা নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর একটা কথা যেটা আমি বারবার বলবো, আমি একটা সিরিজের মতো করে প্রত্যেকটি ভিডিওকে আপলোড করছি। যদি যখনই কোনো ভিডিও ক্লিক করবে অবশ্যই প্রথম থেকে দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমার কাছে নলেজটা একটা সিরিয়াল ওয়েতে পৌঁছে যাবে, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার
চ্যানেল সাবস্ক্রাইব করো।